সুপ্রিয় শ্রোতারা, গল্পের আশীর্বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা রং পেন্সিল। আজ রয়েছে এর তৃতীয় পর্ব। একটি কাগজি লেবু এবং রবীন্দ্রনাথ ঠাকুর। কিছুদিন আগেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ১৫০ এই শব্দটি জানা ছিল না, এবার জানলাম। উৎসব হয়ে গেল। আমরা রবীন্দ্রনাথকে চিপে ছোবরা বানিয়ে দিলাম। কবি সাহিত্যিকরা কলম হাতে ঝাঁপিয়ে পড়লেন, তাদের রবীন্দ্র জ্ঞান উগরে দিতে লাগলেন। গৌতম বুদ্ধ এবং রবীন্দ্র দর্শন, রবীন্দ্র কাব্যের ম্যাজিক রিয়েলিটি, এইসব। আমি নিজেও ৩ দৈনিক পত্রিকায় ৩ লেখা উগরাগলাম। টিভি চ্যানেলগুলি রবীন্দ্রনাথের কঠিন কঠিন কবিতাকে নাটক বানিয়ে প্রচার করে ফেলল। নাটকের নায়কদের পরনে বুক খোলা পাঞ্জাবি এবং নাচের ছেলেরা যেমন ধুতি পরে সেরকম ধুতি। পায়ের লোম দেখানোর জন্যই হয়তো ধুতি অনেকে উপরে পড়া। কবি সাহিত্যিক যাদের মুখে লম্বা দাড়ি আছে এবং মাথায় বাবরি চুল আছে, তারা রবীন্দ্রনাথ সেজে নাটকে যোগ দিলেন। নাটকের দৃশ্যে তাদের গুরুতর চিন্তাগ্রস্ত অবস্থায় কাব্য রচনায় মগ্ন হতে দেখা গেল। চ্যানেল আই দিনব্যাপী লেবু চেপা উৎসবের ব্যবস্থা করল। সাংস্কৃতিক ব্যক্তিরা আসছেন, গলায় লাল গামছার মতো কিছু পরে গদগদ গলায় রবীন্দ্র বন্দনা করছেন। মেলাও বসে গেছে। কাচের চুড়ি, মাটির হাঁড়ি খুঁড়ি বিক্রি হচ্ছে। সাপের খেলা এবং বাদুড়ের খেলাটা শুধু বাদ পড়েছে। রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি করছেন ঠাকুর বাড়ির রান্না নিয়ে একটি অনুষ্ঠান। আমি অবাক হয়ে দেখি, কেউ একজন, নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীত শিল্পী, 5 ফোড়ন দিয়ে মিক্সড ভেজিটেবল, রবীন্দ্রনাথের পছন্দ, রাত্রে রাত্রে রান্নার এক পর্যায়ে কড়াই ভেজিটেবলের দিকে তাকিয়ে গান শুরু করলেন। সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, তোমরা যে বলো ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। গান শুনে মনে হচ্ছিল প্রশ্ন করা হচ্ছে 5 ফোড়ন মাখা সবজিকে। আমাদের পরম সৌভাগ্য রবীন্দ্রনাথকে এই অনুষ্ঠানটি দেখতে হয়নি। কালবৈশাখী ঝড় শুরুর আগে প্রকৃতিতে যেমন সাড়া পড়ে যায়, রবীন্দ্র ১৫০ বার্ষিকী নিয়ে বাংলার সর্বদিকে সাড়া পড়ে গেল। যে বাউল শিল্পী সারা জীবন ভাটিয়ালি গান করেছেন, তিনিও বরফ পানিতে ক্রমাগত গোসল করে প্রথমে গলা বসিয়েছেন, নাকি সর্দি বাঁধিয়ে রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট বের করে ফেলেছেন। সাধারণ গলায় গান করেননি, কারণ তাতে কবিগুরুর প্রতি সম্মান প্রদর্শন করা হয় না। রবীন্দ্র ফ্যাশন শো হলো। চ্যানেলগুলিতে রবীন্দ্র টক শোর মেলা বসে গেল। শিল্পীরা রং তুলি নিয়ে ক্যানভাসে ঝাঁপিয়ে পড়লেন। তাদের তুলি থেকে নানান রঙে এবং নানান চেহারার রবীন্দ্রনাথ নাজিল হওয়া শুরু করলেন। ১৫০ বর্ষটা যে এমনভাবে হবে তা মনে হয় ছাত্রলীগ আগে বুঝতে পারেনি। বুঝতে পারলে অবশ্যই তারা মহল্লায় মহল্লায় রবীন্দ্র কাঙ্গালি ভোজের ব্যবস্থা করে টুপাইশ খড়ে নিয়ে আসতে পারত। অবশ্য প্রধানমন্ত্রী তাদের জন্য ১,০০০ কোটি টাকা আলাদা করেছেন। ছাত্রলীগের দায়িত্ব এই টাকা দিয়ে তারা বাংলাদেশের নিরক্ষর মানুষদের স্বাক্ষর মানুষ করে ফেলবে। প্রধানমন্ত্রী এই টাকাটা ছাত্রলীগকে সত্যিকার শিক্ষিত করে তোলার জন্য খরচ করলে একটা কাজের কাজ হতো। গ্রামে প্রচলিত বিশ্বাস হলো, কারোর উপর যদি মন্দ কিছু ভর করে তাহলে তাকে সোনা রূপা ডুবানো পানিতে গোসল দিতে হয়। দেশের স্বার্থে ছাত্রলীগের সদস্যদের কি সোনা রূপার পানিতে গোসল করানো যায় না? মনের ক্ষোভে রবীন্দ্রনাথ থেকে ছাত্রলীগে চলে এসেছিলাম, আবার রবীন্দ্রনাথে ফিরে যাই। রবীন্দ্রনাথের মৃত্যুর পর তার শবদেহ শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। শ্মশান যাত্রীরা হঠাৎই মৃত্যু রবীন্দ্রনাথের উপর ঝাঁপিয়ে পড়ল, তার চুল দাড়ি টেনে খুলে ফেলতে লাগলো। রবীন্দ্রনাথের স্মারক সংগ্রহ কেওড়াতলা শ্মশানে রবীন্দ্রনাথ যখন পৌঁছলেন, তখন তার দাড়ি গোঁফ চুল সবই তুলে নেওয়া হয়েছে। তাকে দেখাচ্ছিল বিভৎস প্রেতের মতো। পাঠক কল্পনা করুন, রবীন্দ্রনাথ ১৫০ বছর বেঁচেছেন, ১৫০ বর্ষে তার মৃত্যু হলো। বাংলাদেশে আমরা তখন রবীন্দ্র স্মৃতি সংগ্রহের জন্য কি করব? চামড়া শুধু খুলে ফেলব না? রবীন্দ্রনাথ তখন গায়ের চামড়া দিয়ে বুঝতেন বাংলাদেশের রবীন্দ্র ভক্তি কোন পর্যায়ের। এই রবীন্দ্র জন্মবার্ষিকীতে ভারতের বিখ্যাত কার্টুনিস্ট চান্ড একটি কার্টুন এঁকেছিলেন। সেখানে বিশাল অনুষ্ঠান, দর্শকের সারিতে জ্ঞানীগুণীরা বসে আছেন। মঞ্চে মাইক হাতে খালি গায়ে নেংটি পড়া এক বক্তা, তিনি গলার রগ ফুলিয়ে রবীন্দ্রনাথ বিষয়ে বক্তৃতা দিচ্ছেন।
আমি তখন শান্তিনিকেতনের মাঠে গরু চড়াতাম। একদিন কবিগুরু ডেকে বললেন, বাউলা কে বানাইল রে? হাসন রাজার বিখ্যাত গান। লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালো না আমার। শুনলে কারো কারো তার ঘর বাড়ি দেখার ইচ্ছে হতে পারে। এমন কিছু মানুষ গেলেন হাসন রাজার ঘর বাড়ি দেখতে। হাসন রাজা নিজেই আগ্রহী হয়ে তাদের ঘর বাড়ি দেখাতে নিয়ে গেলেন। নিজের কবরের জায়গা দেখিয়ে বললেন, এই দেখুন আমার বাড়ি। ঘটনা কতটুকু সত্য জানি না, প্রভাত কুমার শর্মার লেখা মরমী কবি হাসন রাজা এরকম পড়েছি। সুনামগঞ্জে গিয়ে সেই বিখ্যাত ঘর দেখেও এসেছি। একই সঙ্গে তার তরবারি, কাঠের বওলাওয়ালা খড়ম ও আচকানও দেখলাম। সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন হাসন রাজা পৌপুত্র কবি দেওয়ান মোমিনুল মৌজুদ্দিন। আমার ছেলে মানুষের আগ্রহ দেখে হয়তো তিনি বললেন, স্যার, হাসন রাজা সাহেবের আচকানটা কি একটু পড়ে দেখবেন? আমি আচকান পড়ে ওনার খড়ম পায়ে দিয়ে কিছুক্ষণ গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে রইলাম, শুধু তলোয়ারটা হাতে নিলাম না। হাসন রাজার প্রতি আমার প্রবল আগ্রহের শুরুটা করে 13-14 বছরই এক কিশোরী। আমি গিয়েছি হবিগঞ্জের কি একটা অনুষ্ঠানে। শেষ রাত পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমোতে গেছি। ঠিক করে রেখেছি দুপুর পর্যন্ত ঘুমাবো। ভোর 6টায় এই মেয়েটা এসে ঘুম ভাঙালো। সে একটা হারমোনিয়াম নিয়ে এসেছে। হারমোনিয়াম বাজিয়ে আমাকে গান শোনাবে। কাঁচা ঘুম ভাঙানোর জন্য তাকে ধমক দিতে গিয়েও দিতে পারলাম না। মেয়েটার চোখ করুন, চেহারায় গাঢ় বিষণ্ণতা। আমি বললাম, শোনাও তোমার গান, একটা শোনাবে, এর বেশি না। সে গাইল, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। কি সুন্দর বাণী, কি সরল সুর। আমি বললাম, এই গানটা কার লেখা? হাসন রাজার। ওনার আর কোনো গান তুমি জানো? জানলে গাও। আমি জানি না। আমি ঢাকায় ফিরলাম। অচিন বৃক্ষ নাটকে গানটি ব্যবহার করলাম। তারপর ডেকে পাঠালাম সেলিম চৌধুরীকে। সে মহসিন হলের ছাত্র, আমি তার হলে হাউস টিউটর। সেলিমকে বললাম, তোমার দায়িত্ব হচ্ছে হাসন রাজার গান সংগ্রহ করে আমাকে শোনানো। সপ্তাহে 2 দিন আমার বাসায় গানের আসর বসে। সেলিম চৌধুরী হাসন রাজা গান গায়। সে তখনও বিখ্যাত হয়নি, তাকে ডাকলেই পাওয়া যায়। প্রতি জ্যোৎস্নায় নুহাসপল্লীতে জ্যোৎস্না উৎসব করি। সেখানেও হাসন রাজার একটি বিশেষ গান দিয়ে জ্যোৎস্না উৎসবের শুরু হয়। গানটি হলো, বাউলা কে বানাইল রে। জ্যোৎস্না উৎসবের শেষ হয় একটি মৃত্যুসঙ্গীত দিয়ে, মরিলে কান্দিস না আমার তাই। এই মৃত্যুসঙ্গীতের রচয়িতা সিলেটের মরমী কবি গিয়াসউদ্দিন। একদিন হঠাৎ ঝোঁকের মাথায় হাসন রাজার গানের সিডি বের করার সিদ্ধান্ত নেই। তার চমৎকার সব গান একবারে গীত হয় না। আমাদের বের করা সিডির কারণে গানগুলো সবাই শুনবে এরকম আশা। সেই গান রেকর্ড করা, সিডি বের করা মানেই প্রচুর অর্থ ব্যয়। আমাকে অর্থ দিয়ে সাহায্য করলেন আমার 2 বন্ধু, প্রকাশক আলমগীর রহমান, আর্কিটেক্ট ফজলুল করিম। সেলিম চৌধুরীর গলায় গান রেকর্ড করা হলো, সিডি করা হলো ইংল্যান্ডে। দুঃখের ব্যাপার, সিডি খুব কম মানুষই কিনল। আমার তখন রোগ চেপে গেছে। দেশের মানুষকে হাসন রাজার গান শুনতেই হবে। হাসির ধারাবাহিক নাটক লিখলাম, নাম আজ রবিবার। প্রতিটি পর্ব শেষ হলো হাসন রাজার বিভিন্ন গান দিয়ে। যেদিন এই নাটক প্রচার শেষ হলো, আমার কাছে মনে হলো এই দরদে মরমী কবির প্রতি আমার যে ঋণ তা খানিকটা শোধ হয়েছে। আমি হাসন রাজার জীবনী লিখতে বসিনি, তার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা ও ভালোবাসার গল্প বলতে বসেছি। এই অতি বিচিত্র মানুষের একটি ঘটনা কোনো জীবনী গ্রন্থিতে পাওয়া যাবে না, সেটি বলা যেতে পারে। লখনৌর এক বাইজির রূপ ও গানের কণ্ঠে মুগ্ধ হয়ে তিনি তাকে সুনামগঞ্জে নিয়ে আসেন। এরপর তিনি এই বাইজিকে মুগ্ধ করার জন্য গান লিখতে শুরু করেন হিন্দিতে। পিয়ারি রে বালা ম্যায় তহু উদাস হু। নুহাস চলচ্চিত্রে বানানো জলসাঘর অনুষ্ঠানে আমরা হাসন রাজার লেখা এই হিন্দি গান ব্যবহার করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর 1930 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দ্য রিলিজিয়ন অফ ম্যান নামে যে বক্তৃতা দেন, তাতে হাসন রাজার গানের দর্শন ব্যাখ্যা করেন। It is a village poet of East Bengal who in his song preaches the philosophical
doctrine that the universe has its reality in its relation to the person. He sings, "The sky and the earth are born of my own eyes. The hardness of softness, the cold and the heat are the product of my own body. The sweet smell and the bad are of my own nose." রবীন্দ্র প্রসঙ্গ থাক, সুনীল গঙ্গোপাধ্যায়ের যে হাসন রাজাকে নিয়ে অদ্ভুত সুন্দর একটা কবিতা আছে, এটা কি পাঠক জানেন? কবিতার নাম হাসন রাজার বাড়ি। কবিতার কয়েকটা লাইন তুলে এই রচনা শেষ করছি। এখানে এখন শুধু মুখোমুখি বসে রব আমি আর হাসন রাজা। কত হাসন রাজা, কি বৃত্তান্তে বানাইলে হে মনোহর বাড়ি। শিউরে সমন তুমি 6 ঘরে বসাইলে জানালা, চোখ হুপ্পি বাগানে এক বাঞ্চা কল্পতরুর কিয়ারি। দুনিয়া আন্ধার তবু তোমার নিবাসে কত পিদ্দিমের মালা। হাসন রাজার একটি গানের প্রথম 3টি চরণ। হাসন রাজার কয়, নামাজ রোজা ছাইরা দিছি, ভেস্তে যাইবার ভয়। বেহেশতে যেতে তার ভয়টা কোথায় তিনি গানে ব্যাখ্যা করেছেন। কৌতূহলী পাঠক গানটি সংগ্রহণ করুন। যেসব পাঠক হাসন রাজাকে ভালোভাবে জানতে চান তাদের জন্য গ্রন্থপঞ্জি মরমী কবি হাসন রাজা, আবু সাইদ জুবেরি, দ্য ইউনিভার্সাল একাডেমি। 2. প্রসঙ্গ হাসন রাজা, ডক্টর আবুল হাসান চৌধুরী, বাংলা একাডেমি। 3. মরমী কবি হাসন রাজা, মতিন রায়হান, হাতেখড়ি। 4. হাসন রাজার শব্দ নৈশব্দ, নৃপেন্দ্রলাল দাস, অনুপম প্রকাশনী। 5. হাসন রাজা তার গানের তরী, ডক্টর মৃদুল কান্তি চক্রবর্তী, মেরিট ফেয়ার প্রকাশন। 6. হাসন রাজার সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাসাওয়ার রাজা, পাঠক সমাবেশ। নিষিদ্ধ গাছ। ধ্রুবইশের সঙ্গে আমার সখ্য দীর্ঘদিনের। তার চুল, দাড়ি, হাঁটার ভঙ্গি, পোশাক এবং জীবনচর্চা সবই আলাভোলা। তার সম্পর্কে প্রচলিত গল্প হচ্ছে, নিজের বিছানা কারোর সঙ্গে শেয়ার করা সম্ভব না বলে সে চিরকুমার থাকার সিদ্ধান্ত নিয়েছিল। আত্মীয় বন্ধুদের চাপে শেষটা শর্ত সাপেক্ষে বিয়েতে রাজি হয়। শর্ত হচ্ছে তার স্ত্রী সারাদিন তার সঙ্গে থাকতে পারবে, কিন্তু সূর্য ডোবার পরপর বেচারিকে তার মায়ের বাড়িতে চলে যেতে হবে। ধ্রুব বিয়ে করেছে, শোনা যায় তার স্ত্রী শর্ত মেনে নিয়েছে এবং এই দম্পতি সুখেই আছে। যাই হোক, ধ্রুবের কাছ থেকে শোনা একটি লোকগল্প দিয়ে রচনা শুরু করা যাক। মহাদেব স্বর্গে নন্দী ভৃঙ্গীদের নিয়ে আছেন। মহাদেবের মনে সুখ নেই, কারণ কোনো নেশা করে আনন্দ পাচ্ছেন না। তিনি পৃথিবীতে নেমে এলেন নেশার বস্তুর সন্ধানে। দেখা করলেন লোকমান হেকিমের সঙ্গে। যদি লোকমান হেকিম কিছু করতে পারেন, ইনি একমাত্র মানুষ যার সঙ্গে গাছপালারা কথা বলে। মহাদেব ও লোকমান হেকিম বনে জঙ্গলে ঘুরছেন। হঠাৎ একটা গাছ কথা বলে উঠল। গাছ বলল, লোকমান হেকিম, আমি গাজা গাছ, আমাকে মহাদেবের হাতে দিন। মহাদেবের নেশার বাসনা তৃপ্ত হবে। মহাদেব গাজা গাছ নিয়ে স্বর্গে চলে গেলেন। গাজা গাছই একমাত্র গাছ যা পৃথিবী থেকে স্বর্গে গেল। এই গাজা গাছ আমি প্রথম দেখি বৃক্ষমালায় বন বিভাগের স্টলে। নুহাসপল্লীর ঔষধি বাগানে এই গাছ নেই। আমি কিনতে গেলাম। আমাকে জানানো হলো এই গাছ নিষিদ্ধ, আনা হয়েছে শুধুমাত্র দর্শনের জন্য। অনেক দিন দরবার করেও কোনো লাভ হলো না। আমি গাজা গাছ খুঁজে বেড়াচ্ছি, এই খবর ছড়িয়ে পড়ল। কেউ কেউ তাদের দলে ভিড়েছি বলে বিমল আনন্দ বলেন, আবার কেউ কেউ আমার দিকে বক্র চোখে তাকাতে লাগলেন। লো টু ব্রুটাস টাইপ চাউনি। জৈনিক অভিনেতা, নাম বলা যাচ্ছে না, ধরা যাক তার নাম পরাধীন, আমাকে ক্ষুব্ধ গলায় বললেন, হুমায়ুন ভাই, আপনি গাঁজা গাছ খুঁজে পাচ্ছেন না, এটা কেমন কথা? আমাকে বলবেন না, আমি তো গাঁজার চাষ করছি। আমি বিস্মিত গলায় বললাম, কোথায় চাষ করছো? আমার ফ্ল্যাট বাড়ির ছাদে। আমার অনেক টব আছে, ফ্রেশ জিনিস পাই। ফ্রেশ জিনিসের মজাই আলাদা। আমি বললাম, তুমি গাঁজার চাষ করছো তোমার স্ত্রী জানে? না, তাকে বলেছি এগুলি পাহাড়ি ফুলের গাছ, টবে পানি আমার স্ত্রী দেয়। পরাধীনের সৌজন্যে 2টা গাঁজা গাছের টব চলে এলো। যেদিন গাছ লাগানো হলো তার পরদিনই চুরি হয়ে গেল। বুঝলাম যে নিয়েছে তার প্রয়োজন আমার চেয়েও বেশি। গাঁজার চাষ বাংলাদেশে নিষিদ্ধ। গাঁজা খাওয়ার ব্যাপারেও নিষ্ঠুর নিষেধাজ্ঞা আছে। বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুকে
গাজী শামসুর রহমান প্রকাশ্যে সিগারেট খেলে 100 টাকা শাস্তির কথা বলা হয়েছে। গাঁজা বিষয়ে কিছু পেলাম না, প্রকাশ্যে থুতু ফেললেও 100 টাকা জরিমানা। রমজান মাসে মুসল্লিদের থুতু ফেলে কি আইন শিথিল হবে? গাঁজা খাওয়ার ব্যাপারে আমাদের সরকার মনে হয় নমনীয়। মাজার মানেই গোল হয়ে গাঁজা খাওয়া। লালনের গান শুনতে কুষ্টিয়া লালন শাহর মাজারে গিয়েছিলাম। গাঁজার উৎকট গন্ধে প্রাণ বেরিয়ে আসার উপক্রম হলো। এর মধ্যে একজন এসে পরম বিনয়ের সঙ্গে আমার হাতে দিয়ে বলল, স্যার খেয়ে দেখেন, আসল জিনিস, ভেজাল নাই। সিগারেটে তামাক ফেলে গাঁজা ভরে এই আসল জিনিস বানানো হয়েছে। গাঁজা গাছ সম্পর্কে কিছু তথ্য আমার লেখা বৃক্ষ কথা নামের বইয়ে বিস্তারিত আছে। এই বইটি অন্য প্রকাশ থেকে বের হয়েছে। প্রথম দিনে বিক্রি দেখে অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাঝার অবাক। দ্বিতীয় দিনে অদ্ভুত কাণ্ড, যারা বই কিনেছে তারা সবাই বই ফেরত দিয়ে টাকা নিয়ে গেছে। তারা হুমায়ুন আহমেদের কাছে গল্প চায়, বৃক্ষ বিষয়ক জ্ঞান চায় না। গাঁজা গাছের বোটানিক্যাল নাম ক্যানাবিস স্যাটিভা লেন, গোত্র হল ইউরিটিসিয়া। গাঁজা গাছে স্ত্রী পুরুষ আছে, দুটিতেই ফুল হয়, তবে পুরুষ গাছে মাদক ক্ষমতা নেই। স্ত্রী গাছে পুষ্পমঞ্জুরি শুকিয়ে গাঁজা তৈরি হয়। এই গাছের কাণ্ড থেকে যে আঠালো রস বের হয় তার শুকালে হয় চরস। চরস নাকি দুর্গন্ধময় নোংরা কাঁথা গায়ে জড়িয়ে খেতে হয়। স্ত্রী গাঁজা গাছের পাতাকে বলে ভাং। এই পাতা দুধে জাল দিয়ে তৈরি হয় ভাঙের শরবত, অন্য নাম সিদ্ধির শরবত। এই শরবত ভয়ঙ্কর এক হেলুসিনেটিং ড্রাগ। আমার বন্ধু আর্কিটেক্ট করিম ভাঙের শরবত খেয়ে কলকাতার এক হোটেলে 24 ঘন্টা প্রায় অচেতন হয়ে পড়েছিল। তার কাছে মনে হচ্ছিল তার দুটো হাত ক্রমাগত লম্বা হচ্ছে। হোটেলের জানলা দিয়ে সেই হাত বের হয়ে আকাশের দিকে চলে যাচ্ছে। গাঁজা গাছের ফুল, ফল, পাতা এবং গা থেকে বের হওয়ার নির্যাসে আছে 70-এর বেশি ক্যানাবিডিয়াস। এগুলোর মধ্যে প্রধান হল ক্যানাবিনল, ক্যানাবিডিওল, ক্যানাবিডিন। নাইট্রোজেন ঘটিত যৌগ ও প্রচুর আছে। এইসব জটিল যৌগের কারণেই মাদকতা ও দৃষ্টি বিভ্রম। যে বস্তু শিব নন্দী ভৃঙ্গিকে নিয়ে হজম করবেন, আমরা তা কিভাবে হজম করব? কাজেই শত হস্তিন দূরে, শত হস্ত দূরে মানুষ কর্তৃক নিষিদ্ধ গাছের কথা জানা গেল। আল্লাহ কর্তৃক নিষিদ্ধ গাছের বিষয়টা কি? এই নিষিদ্ধ গাছের ফলের নাম গন্ধম। বিবি হাওয়ার প্ররোচনায় আদম এই নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিলেন। সমস্যা হলো গন্ধম আরবি শব্দ না, ফার্সি শব্দ। পবিত্র কোরআন শরীফে কোথাও এই ফলের নাম নেওয়া হয়নি, হাদিসেও নাম নেই। তাহলে আমাদের কাছে গন্ধম কোত্থেকে এলো? বাউলরা গান পর্যন্ত লিখলেন, একটি গন্ধমের লাগিয়া। যীশুখ্রিস্টের জন্মের 400 বছর আগে নিষিদ্ধ বৃক্ষ সম্পর্কে লিখলেন ইঙ্ক। তার বইয়ে বলা হয়েছে এই গাছ দেখতে অবিকল তেঁতুল গাছের মতো, ফল আঙ্গুরের মতো, তবে সুগন্ধযুক্ত। গ্রিক মিথ বলছে নিষিদ্ধ বৃক্ষের ফল হলো বেদানা। রাব্বি নেসিমিয়া বলছেন নিষিদ্ধ বৃক্ষের ফল হলো ডুমুর। ধর্মগ্রন্থ তালমুদ বলছে নিষিদ্ধ ফল আঙ্গুর। প্রাচীন চিত্রকলায় আদম, ইভ এবং সর্পের সঙ্গে যে ফলটি দেখা যায় তার নাম আপেল। এখন তাহলে মীমাংসাটা কি? পাদুটিকা। বিষাক্ত ফলের তালিকায় আছে আপেল। আপেলের বিচিতে থাকে বিষ। বিষের নাম সায়ানোজেনিক গ্লাইকোসাইড। একটা বিচি খেলে তেমন কিছু হয় না, একের অধিক খেলে। জিনের বাদশা। জিনের বাদশার সঙ্গে বিশেষ সখ্য আছে এমন একজন আমার সামনে বসে আছে। তার নাম সালাম, বাড়ি ফরিদপুর। মধ্যবয়স্ক একজন মানুষ, মাথায় বাবরি চুল, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চোখে যাত্রীর সখীদের মতো টেনে টেনে সুরমা দেওয়া, পরনে নীল লুঙ্গির ওপর ধবধবে সাদা হাফাতা গেঞ্জি। মানুষটার দিকে তাকালেই সাদা গেঞ্জি প্রথমে চোখে পড়ে, মনে হয় মূর্তিমান সার্ফ এক্সেলের বিজ্ঞাপন। আমি তখন সুখায়ের জমিদার বাড়ির ঘাটে বসা ঘেটুপুত্র কমলার শুটিং করতে গিয়েছি। ছাদের রেলিংয়ে শুটিং হবে, ঘেটুপুত্র রেলিংয়ের ওপর দিয়ে হাঁটবে। ক্যামেরাম্যান মাহফুজ বলল, ক্রেন বসাতে দেরি হবে, স্যার আপনি রেস্ট নিন, চা সিগারেট খান, সব রেডি হলে আপনাকে ডাকবো। আমি ঘাটে বসে সময় কাটানোর জন্য বই পড়ছি। বইয়ের নাম আননেসেসারি ইনফরমেশনস, অপ্রয়োজনীয় তথ্য। বিচিত্র সব তথ্য পড়ে যথেষ্টই আনন্দ পাচ্ছি। স্পেনের রানী ইসাবেলার সমগ্র জীবনে 2বার মাত্র স্নান করেছেন।
এই তথ্য যখন পড়ছি তখনই জিনের বাদশাহর উপদ্রব। এই উপদ্রব থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে ধমক দিয়ে সালাম নামধারীকে বিদায় করা। আমি তা না করি মুখের উপর বই ধরে থাকলাম। আমার কাছ থেকে সাড়া না পেয়ে সালাম নিজ থেকেই বিদায় হবে। দিনের শুরুতেই ধমকাধমকির উপর করতে ইচ্ছে করছে না। স্যারের কাছে আমি একটা আবদার নিয়ে আসছি। আমি বই থেকে মুখ সরালাম না। বই থেকে অপ্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে থাকলাম। যুক্তরাষ্ট্রের ডাক টিকিটে প্রথম যে মহিলার ছবি ছাপা হয় তিনি স্পেনের রানী ইসাবেলা। স্যার, আপনার নিকট একটি আবদার করেছিলাম। বই থেকে চোখ না সরিয়ে আমি বললাম, কি আবদার? জিনের বাদশার টেলিফিল্মের শুটিং দেখার খায়েশ করেছেন, যদি অনুমতি দেন। এই কথা শোনার পর আর বইয়ে চোখ রাখা যায় না। আমি বই নামিয়ে রেখে বললাম, কে ছবি শুটিং দেখতে চায়? জিনের বাদশাহ, ওনার নাম হেকমত শাহ। ও আচ্ছা, অনুমতি ছাড়াই উনি শুটিং দেখতে পারেন। তাকে তো কেউ দেখবে না, উনি অদৃশ্য। তাহলে অনুমতি চাচ্ছেন কেন? জিনের বাদশাহ বলে কথা, ওনার একটা ইজ্জত আছে। আমি বললাম, অনুমতি দিলাম, তাকে শুটিং দেখতে বলো। তার জন্য একটা চেয়ারের ব্যবস্থা কি করা যায় স্যার? চেয়ারে বসে শুটিং দেখলেন। আমি মুখের সামনে বই ধরলাম। একে আর প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। বইয়ের পাতা উল্টাচ্ছি। আমি পড়ছি, স্থলভূমিতে 1 মাইল হলো 5280 ফুট, আর পানিতে 1 নটিক্যাল মাইলের দৈর্ঘ্য 6080 ফুট। এই তথ্যটাকে তেমন অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে না। স্যার, জিনের বাদশাহ আপনাকে সালাম দিয়েছেন। উনি বলেছেন, আসসালামু আলাইকুম। ওনার সালামের জবাব যদি দেন উনি খুশি হবেন। সালামের জবাব দেওয়ার আগেই প্রোডাকশন ম্যানেজার কামরুল এসে জানালো শট রেডি হয়েছে। আমি উঠে গেলাম। জিনের বাদশাহ হেকমত শাহকে ওয়ালাইকুম সালাম বলা হলো না। শটটা জটিল ও বিপজ্জনক। ঘেটুপুত্র কমলা 3 তলার পিচ্ছিল রেলিং ধরে হাঁটবে, যে কোনো সময় স্লিপ কেটে পড়ে যেতে পারে। নিচে ত্রিপল ধরে লোকজন আছে, পড়ে গেলে আটকাবে। জটিল শটের সময় তুচ্ছ সব ঝামেলা দেখা যায়, যার জন্য প্রস্তুতি থাকে না। এখানেও তাই হলো। কমলা হাঁটা শুরু করতেই একটা দাঁড় কাক উড়ে এলো। কাকটার ভাবভঙ্গি ভালো না। তার চেষ্টা কমলার মাথায় ঠোকর দেওয়া। কাঠ বলে শট এন্ট্রি করা হলো। কাক দূর করার চেষ্টাও চলতে লাগলো। কেউ ঢিল ছুটছে, কেউ ক্যানেস্তারা পিটাচ্ছে। কাক ভয় পেয়ে উড়ে চলে গেল, কিন্তু শট শুরু হতেই সে উড়ে এলো। নিশ্চয়ই আশেপাশে কোনো গাছে তার বাসা। কমলার রেলিং ধরে এগোতেই সে ভাবে তার বাসার ডিম চুরি করতে কেউ আসছে। যাই হোক, শেষ পর্যন্ত অনেক ঝামেলা করে এলোমেলোভাবে শট নেওয়া হলো। আমি লাঞ্চ ব্রেক দিলাম। সবাই একসঙ্গে লাইন ধরে খেতে বসেছি। চোখে পড়ল জিনের বাদশাহর বন্ধু সামাদ আয়োজন করে খাচ্ছে। আমি প্রোডাকশন ম্যানেজারকে বললাম, ওই লোক ইউনিটের কেউ? ম্যানেজার বলল, জি না স্যার, সে বলেছে আপনি নাকি অর্ডার দিয়েছেন যতদিন শুটিং চলবে সে 3 বেলা খাবে। আমি বললাম, ঠিক আছে। ম্যানেজার চিন্তিত গলায় বলল, আপনি কি এমন কথা বলেন নাই? কি সর্বনাশ! আমি বললাম, সর্বনাশী কিছু নাই, খাক 3 বেলা। শুধু বলে দাও আমাকে যেন বিরক্ত না করে, আমার ধারে কাছে যেন না আসে। ম্যানেজার বলল, স্যার আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার 10 গজের ভেতরে গেলে তার ঠ্যাং ভেঙে দেব। সোনামুখী সুই সবচেয়ে সূক্ষ্ম সুই, হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়ার কথা শোনা যায়। সামাদের ব্যাপারেও তাই দেখলাম। সে অল্প সময়ের ভেতরেই প্রোডাকশনের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেল। সে ভিড় সামলাচ্ছে, শিল্পীদের মাথার উপর ছাতি ধরছে, খাবার পরিবেশন করছে। একদিন দেখলাম প্রোডাকশন ম্যানেজারের গায়ে সাবান ডলে গোসল করিয়ে দিচ্ছে। সিনেমার শুটিংয়ে সিগারেটের গুরুত্বপূর্ণ ভূমিকা। কে ফ্রি সিগারেটের প্যাকেট পাবে, কে পাবে না তা নির্ধারিত। এই নিয়ে হইচই ঝুট ঝামেলা হয়। কেউ কেউ রেশনিং মানতে চায় না, ফ্রি সিগারেটের জন্য দেন দরবার। একদিন দেখলাম এই গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব সামাদের হাতে চলে গেছে। সে মেকআপ ম্যানের সঙ্গে সিগারেট নিয়ে তর্ক বিতর্ক করছে। আমারে আপনি যদি চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেন তারপরেও সিগারেট মিলবে না। ইউনিটের নিয়মে আমারে চলতে হবে। টাকা দেন, আপনার সিগারেট নিয়ে আসবো। আমি সামাদের উত্থান নিয়ে মাথা ঘামালাম না। ফিল্ম ইউনিটে উত্থান ও পতন স্বাভাবিক ঘটনা। সামাদ যে জিনের গল্প করে আমাকে বিরক্ত করছে না, এতেই আমি খুশি।
ঘেটুপুত্র কমলা ছবির আউটডোর শুটিং সন্ধ্যায় পরপর শেষ হয়ে যেত। রাতের সব কাজ রাখা হয়েছিল সেটের জন্য। দুর্গম হাওড়ে লাইট নিয়ে গিয়েছিলাম, কিন্তু দৈত্যাকৃতি জেনারেটর নিতে পারিনি। আমাদের সন্ধ্যার পর কিছুই করার থাকে না। অভিনেতা অভিনেত্রীরা দরজা বন্ধ করে ঘুমান। এই বিষয়টি শুধুমাত্র ফিল্মের শুটিংয়ের বেলায় দেখা যায়। মনে হয় 35 মিলিমিটার ক্যামেরার সামনে অভিনয় করা স্লিপিং ট্যাবলেট হিসেবে কাজ করে। ক্রু মেম্বার আর প্রোডাকশন ছেলেমেয়েরা অবসরে গান বাজনা করে। তাদের সঙ্গে সবসময় হারমোনিয়াম ও তবলা থাকে। এক সন্ধ্যায় দেখি গান বাজনা আসরে আমাদের সালাম বাবরির চুল দুলিয়ে গান করছে। কাজল ভোমরারে কোন দিন আসিবি ফিরিয়া কয়া যাও আব্বাসুদ্দিনের বিখ্যাত গান। সালাম সুর খানিকটা এদিক ওদিক করেছে, কিন্তু গাইছে চমৎকার। তার গলা খানিকটা মেয়েলি হলেও সুর আছে। স্ট্যান্ডিং নোট কাঁপছে না। গানের মূল শক্তি আবেগ। সেই আবেগের কোনো ঘাটতি দেখলাম না, বরং খানিকটা বাড়াবাড়ি দেখলাম। আজকাল বিভিন্ন টিভি চ্যানেলে নানান ধরনের গানের প্রতিযোগিতা হয়। রাজমিস্ত্রিদের গান, রাজমিস্ত্রির জোগালিদের, ট্রাক ড্রাইভার, হেল্পারদের গান, একযোগ নষ্ট ভিক্ষুকদের গান। প্রতিযোগিতার অভাব নেই। সালামের গান শুনে আমি নিশ্চিত যে এই ধরনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বা রানার আপ হওয়ার যোগ্যতা রাখে। আমি সালামকে ডেকে পাঠালাম। আমাদের মধ্যে নিম্নলিখিত কথাবার্তা হলো। তোমার গানে গলা তো খুব সুন্দর। যে স্যার, এই গান আমারে খাইছে, বিরাট বিপদে আছি। কীরকম বিপদ? লম্বা হিস্টোরি, স্যার বলবো? সার সংক্ষেপ করে বলো। একদিন নিশিরাইতে মনটা উদাস হয়েছিল। গানে টান দিলাম। আব্দুল আলিম সাহেবের গান, হলুদিয়া পাখি সোনালি বরণ পাখিটি সারিলোকে। এই সময় আমার মাথার উপরে দিয়া উড়ে যাইতেছিল জিনের বাদশাহর পঞ্চম মেয়ে, নাম বিবি মহতের মা। সে আসমান থেকে নামলো, অপূর্ব রূপবতী মেয়ে ছেলের বেশ ধরল। লজ্জার বিষয় কি জানেন স্যার? মেয়ে ছেলের বেশ ঠিকই ধরেছে, কিন্তু শরীরে কাপড় নাই। আমি দুই হাতে চোখ ঢাইকা বললাম, কন্যা, তোমার পরিচয়? সে বলল, আমি জিনের বাদশার পঞ্চম কন্যা, আমার নাম বিবি মহতের মা। আপনার গান শুনে মুগ্ধ হয়েছি। আপনি আমার সঙ্গে কোহকাফ নগরে চলেন, সেখানে আমি পিতার অনুমতি নিয়ে আপনার শাদি করব। তখন আমি। গল্পের এই পর্যায়ে সালামকে থামিয়ে দিয়ে বললাম, তুমি এখন যাও। সালাম আহত গলায় বলল, আর শুনবেন না? আমি বললাম, না। বিরাট ইন্টারেস্টের জায়গাটা এখনও বলি নাই। বলতে হবে না, তুমি বিদায় হও। সালাম বিমর্ষ মুখে চলে গেল। আমি সিগারেট ধরাতে ধরাতে ভাবছি, এই ধরনের গল্প সে কেন বানাচ্ছে? দুটো কারণ হতে পারে। প্রথম কারণ, অন্যের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করা। জিনের বাদশাহর সঙ্গে যার মেলামেশা সে গুরুত্বপূর্ণ তো বটেই। দ্বিতীয় কারণটা মানসিক। এক ধরনের ডিলিউশনের শিকার হয়ে কিছু মানুষ এই ধরনের কাণ্ড করে। সমাজে ডিলিউশনগ্রস্ত মানুষের সংখ্যা কম না। জনগণ তার জন্য পাগল। এই ডিলিউশনে অনেক রাজনীতিবিদ ভোগেন। আমার এক বন্ধু ভাবেন, যে কোনো মেয়ের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে সেই মেয়ে আধা পাগল হয়ে ছুটে আসবে। এমনই তার চোখের সম্মোহিনী শক্তি। প্রবল সম্মোহিনী শক্তির কারণে ভীত হয়েই তিনি সচরাচর কোনো তরুণীর চোখের দিকে তাকান না। চোখে চোখ পড়লে চট করে চোখ নামিয়ে নেন। এটাও ডিলিউশন। বাদ থাকুক তত্ত্ব কথা, মূল গল্পে আসি। শুক্রবার জুমার নামাজের জন্য 2 ঘন্টা শুটিং বিরতি। আমি গাছের ছায়া চেয়ারে পা তুলে আরাম করে বসে আছি। মন আনন্দে পরিপূর্ণ। খবর পেয়েছি শাওন ঢাকা থেকে ভোরবেলা তার 2 পুত্রকে নিয়ে রওনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তার উপস্থিত হওয়ার কথা। 2 পুত্রকে নিয়ে অনেকদিন পর চটকাচটকি করা যাবে। হঠাৎ বিরাট হইচই। আমি লাফ দিয়ে উঠলাম। ফিল্ম ইউনিটে অতি তুচ্ছ ঘটনা লঙ্কাকাণ্ডের রূপ নেয়। মাথা ফাটে, রক্তারক্তি হয়। কিছুক্ষণের মধ্যে সব সমাধান। যে যার কাজ করছে, সবাইকে আনন্দিত মনে হয়। কারণ দুর্ঘটনা ঘটেছে, রক্তপাত হয়েছে, ছবি হিট হবে। হইচইয়ের কেন্দ্রে উপস্থিত হয়ে দেখি ছবি হিট করার ব্যবস্থা ভালো মতোই সম্পন্ন। সামাদ মেঝেতে পড়ে আছে, তার ঠোঁট কেটে রক্ত পড়ছে। সে কোনো সাড়া শব্দ করছে না। আমি আতকে উঠে বললাম, মারা গেছে নাকি? সালাম কোকাতে কোকাতে বলল, জিন্দা আছি স্যার। হয়েছে কি? মোবাইল ফোন চুরি করেছি, এই জন্য মাইর দিয়েছে। তুমি চুরি করেছ? জি স্যার।
ঘটনা জানলাম আমাদের এক অভিনেতার ব্যাগ রাখতে দেওয়া হয়েছিল তার কাছে। ব্যাগ, মানি ব্যাগ, সিগারেটের প্যাকেট এবং আইফোন নামে দামি মোবাইল সবই আছে, শুধু আইফোন নেই। আমি সালামকে বললাম, তুমি স্বীকার করেছো ফোন চুরি করেছো, ফেরত দিচ্ছ না কেন? একটু অসুবিধা আছে। বলো কি অসুবিধা? সবার সামনে বলা যাবে না, তাই আপনারে বলবো। লোকজন সরালাম। সালাম কষ্টে উঠে বসল, গলাম নামিয়ে বলল, বিবি মহতের মা মোবাইলটা নিয়ে চলে গেছে। জিনিসটা তার খুবই পছন্দ হয়েছে। যিনি বাদশার আদরের মেয়ে, সে একটা জিনিস চাইলে তো না করতে পারি না। তাকে বলো ফেরত দিতে। সে তো স্যার আশেপাশে নাই, যখন আসবে তখন ফেরত দিতে বলবো। আমি বললাম, জিন মেয়ে মোবাইল নিয়ে গেছে, এ ধরনের হাস্যকর কথা আর যেই বিশ্বাস করুক, আমি করছি না। তুমি আইফোনটা কোথাও লুকিয়ে রেখেছো, বের করে দাও। স্যার, আমার কথা বিশ্বাস করেন, সে চেয়েছে বলে দিয়েছি। জিনদের কাছে যন্ত্রপাতি নাই, যে কারণে যন্ত্রপাতির দিকে তাদের নজর। আমার একটা টর্চ লাইট ছিল, নিয়ে গেছে। ব্যাটারি শেষ হলে আমার কাছে ব্যাটারি নিতে আসে। ব্যাটারি কিনতে কিনতে আমি পথের ফকির হয়েছি। এই উন্মাদের সঙ্গে কথাবার্তা চালানোর সময়ের অপচয়। আমি নিজের জায়গায় ফিরে এলাম। প্রোডাকশন ম্যানেজারকে বললাম, মারধর যেন করা না হয়। প্রোডাকশন ম্যানেজার বলল, এর বিষয়টা আপনি মাথা থেকে অফ করে দেন, আমি ব্যবস্থা নিতেছি। মারধর করা হবে না, সে আপোষে জিনিস কোথায় লুকিয়ে আছে বলে দিবে। কি ব্যবস্থা নিচ্ছ? একটা ঘরে তালাবদ্ধ করে রাখবো, খানাপিনা দিব না, আগে মোবাইল বাইর করবে, তারপর রিলিজ। শুটিং শেষ হলো সন্ধ্যায়। সালামে খোঁজ দিতে গিয়ে দেখি হাতে পায়ে দড়ি বেঁধে একটা ঘরে তাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। আমি বললাম, তাকে তো তালাবদ্ধ করেই রেখেছ, আবার দড়ি দিয়ে বাঁধার দরকার কি? প্রোডাকশন ম্যানেজার কামরুল বলল, ভয় খাবে, এই জন্য দড়ি দিয়ে বেঁধেছি। সালামকে দেখে মনে হলো না সে ভয় খাচ্ছে। নির্বিকার ভঙ্গিতে বলল, জিনের বাদশার কাছে খবর চলে গেছে, উনি আমার রিলিজ করে দেবেন। কামরুল বলল, জিনের বাদশা তোর? পাঠক নিশ্চয় বুঝতে পারছেন শরীরে কোন পথে জিনের বাদশা ঢোকানো হবে। আমি কামরুলকে আড়ালে ডেকে নিয়ে বললাম, ভয় দেখাতে যাচ্ছ দেখাও, কিন্তু সকালবেলা অবশ্যই ছেড়ে দিবে। কামরুল বলল, সকাল হোক, তারপর দেখা যাবে। সকালে নাস্তা খেয়ে শুটিং স্পটে যাওয়ার জন্য গাড়িতে উঠেছি। ড্রাইভার মেহেদি বলল, খবর পাইছেন স্যার? বটটা তালা ভাইঙা পালাইছে। সালামের কথা বলছো? জি স্যার, সবাই বলা বলি করতেছে জিন তালা ভাঙছে। আমরা জিনের ঝামেলায় পড়লাম, কী ঘটে কে জানে। আমি জবাব দিলাম না। মেহেদির নাপিতের মতো স্বভাব, অকারণে কথা বলে। তার প্রতিভা ইউনিটের তুচ্ছ কথাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে পত্রিকাওয়ালাদের কাছে পাঠিয়ে দেওয়া। তাকে এই মুহূর্তে না আটকালে পত্রিকায় খবর আসবে ঘেটুপুত্র কমলার ইউনিটে জিনের হামলা। আমি বললাম, মেহেদি শোনো, জিন তালা ভাঙেনি, সালামের কোনো বন্ধুই গোপনে কাজ করেছে। এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। মেহেদি বলল, কামরুল ভাই বিরাট আতঙ্কের মধ্যে, জিন তারে ধরবে। শুনেছি কামরুল ভাই ইউনিট ছেড়ে চলে যাবে। চলে গেলে চলে যাবে, আমি বলেছি জিন বিষয়ক আলোচনা বন্ধ। যে এই নিয়ে আলোচনা করবে তাকে ইউনিট ছেড়ে চলে যেতে হবে। আমার হার্ডলাইনে যাওয়ার কারণ আছে। শ্রাবণ মেঘের দিন ছবির শুটিং করেছি নুহাশপল্লীতে। শুটিংয়ের এক পর্যায়ে জিনের উপদ্রবের কথা ছড়িয়ে পড়ল। নানান ধরনের কথাবার্তা আমার কানে আসতে লাগলো। তখন নুহাশপল্লী গজারি বনের জঙ্গল। আমি জঙ্গল পরিষ্কার করে পছন্দের গাছপালা লাগানো শুরু করিনি। ইলেকট্রিসিটি নেই, নিজস্ব জেনারেটরও নেই। শুটিংয়ের জন্য ভাড়া করা জেনারেটরই ভরসা। রাতে ঘরে ঘরে হারিকেন বা মোমবাতি জ্বালানো হয়। আধারি পরিবেশ, ভূত প্রেত জিন উঁকি মারার অবস্থা। হঠাৎ করেই জিনের গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ল। প্রথম গুজব ছড়ালেন বিলকিস বানু নামে 70 বছর বয়সী এক অভিনেত্রী। শুরুর দিকে পূর্ব পাকিস্তানের চলচ্চিত্রে তিনি সহনায়িকার ভূমিকায় অভিনয় করতেন। একসময় ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পড়লেন। বৃদ্ধ বয়সে তার স্থান হলো এফটিসি গেটে, মোটামুটি ভিক্ষাবৃত্তি। আমি তাকে সাহায্য করার জন্যই শ্রাবণ মেঘের দিন ছবিতে অভিনয় করার জন্য ডাকলাম। তার স্থান হলো মূল বাংলোয়, ছবির কলাকুশলীদের সঙ্গে। তখন নুহাশপল্লীতে তেমন কোনো স্থাপনা ছিল না। নিচুতলায় ছিল খুঁটির উপরে কাঠের ঘর। আমি থাকতাম নিচুতলা থেকে কিছুটা দূরে ছোট্ট কাঠের ঘরে। আরেকটা কাঠের ঘর ছিল প্রধান অভিনেতা অভিনেত্রীদের, শাওন, জাহিদ হাসান, মাহফুজ জন্য। বিলকিস বানু বলা শুরু করলেন, এই অঞ্চল জিনে ভর্তি, এরা সবাই শান্ত প্রকৃতির জিন।
ফিল্ম ইউনিটের কারণে এদের শান্তি বিঘ্নিত হচ্ছে। এরা এখন অত্যন্ত ক্ষুব্ধ। বিলকিস বানুর এই কথার পরে অনেকেই বিভিন্ন জায়গায় জিন দেখা শুরু করলো। লাইটের লোকজন দল বেঁধে আমার কাছে এসে বলল তারা অনেকগুলি মেয়ের সঙ্গে একসঙ্গে খিলখিল হাসি শুনেছে। জেনারেটরের লোকজন বলল তারা বাথরুমে যেতে পারে না, বাথরুমে দরজা বন্ধ করলেই দরজা ধাক্কা পড়তে থাকে, দরজা খুলে দেখা যায় কেউ নেই। জেনারেটর দলের প্রধান বলল, স্যার আমরা এখানে কাজ করব না, জেনারেটর নিয়ে চলে যাব, আপনি অন্য জেনারেটর নিয়ে কাজ করুন। আমি জেনারেটরের খোঁজে লোক লাগালাম। এক সন্ধ্যায় গাজীপুরের এক মাওলানা আমার সঙ্গে দেখা করতে এলেন। তিনি আমাকে বললেন, আমি একটা বিশেষ খবর শুনে আপনার কাছে এসেছি, আপনাকে সাবধান করতে এসেছি। আমি বললাম, বলুন কী খবর শুনেছেন? রাত ঠিক 12টার সময় আপনার ঘরে বারান্দায় নাকি 4টা কুকুর এসে শুয়ে থাকে। আমি বললাম, কুকুরের সঙ্গে তো ঘড়ি নেই যে ঘড়ি দেখে ঠিক 12টার সময় আসবে, তবে কয়েকটা কুকুর রাতে বারান্দায় শুয়ে থাকে, ভোরবেলা চলে যায়। এত ঘর থাকতে আপনার ঘরের সামনে শুয়ে থাকে কেন? আমি বিরক্ত গলায় বললাম, এটা তো কুকুরেরা ভালো বলতে পারবে, আমি পারবো না। তারপরেও আপনার ধারণাটা কি? আমি বললাম, কুকুর কেন আমার ঘরের বারান্দায় শুয়ে থাকে এটা নিয়ে আমি গবেষণা করতে রাজি না। মাওলানা বললেন, আপনি মনে হয় আমার কথায় রাগ করেছেন। আমি বললাম, রাগ করি নাই, তবে বিরক্ত হয়েছি। মাওলানা বললেন, আমি আর বিরক্ত করব না, রাতে কুকুরগুলো এলে ওদের দেখে চলে যাব। এত রাতে যাবেন কিভাবে? আমি রিক্সা নিয়ে এসেছি। ঠিক আছে, কুকুর দেখুন, শুটিং স্পটে মানুষজন নায়ক নায়িকা দেখতে আসে, আপনি কুকুর দেখতে এসেছেন, খারাপ কি? মাওলানার সঙ্গে খারাপ ব্যবহারের কারণে নিজেরই বেশ মন খারাপ হলো। আমি জিনের যন্ত্রণায় অস্থির হয়ে আছি বলে অন্যের উপর রাগ করা কোনো মানে হয় না। আমি মাওলানাকে আমার সঙ্গে ডিনার করতে বললাম। তিনি রাজি হলেন না, চলে গেলেন। যাওয়ার আগে আমাকে বললেন, আপনার বারান্দায় যে 4টা কুকুর রাতে এসে থাকে এরা কুকুর না, জিন। আমি বললাম, ও আচ্ছা, শুনে ভালো লাগলো। জিন একমাত্র প্রাণী যারা ইচ্ছে মতো অন্য রূপ নিতে পারে, মানুষের রূপও নেয়, তবে সবচেয়ে পছন্দ করে সাপ ও কুকুরের রূপ নিতে। আমার ধারণা আপনার ঘরে সাপের রূপ ধরেও কিছু জিন আছে। আমি বললাম, ভাই আমার ঘরে কোনো সাপ নাই, সাপ আমি প্রচণ্ড ভয় পাই। ঘরের চারিদিকে কার্বলিক অ্যাসিড দেওয়া, আমার খাটের নিচে মুখ খোলা কার্বলিক অ্যাসিডের শিশি, আমার বাথরুমেও কার্বলিক অ্যাসিড। মাওলানা বললেন, আমি আপনার জন্য একটা তাবিজ নিয়ে এসেছি, তাবিজটা কি রাখবেন? আমি বললাম, না, গলায় বা হাতে পড়তে হবে না, আপনার ঘরে ঝুলিয়ে রাখলেই হবে। আমি আবারও বললাম, না। মাওলানা মন খারাপ করে চলে যাওয়ার পর মনে হলো তাবিজটা রেখে দিলেই হতো। নুহাশপল্লিতে জিন বিষয়ক বিশৃঙ্খলা চরমে উঠল। মেকআপম্যান তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে কাউকে কিছু না বলে গোপনে পালিয়ে গেল। জেনারেটর লোকজন আমার কাছে বিদায় নিয়েই গেল। কোনো উপায় না দেখে শ্রাবণ মেঘের দিন ছবির শুটিং বন্ধ করে দিলাম। ঘোষণাটা দেওয়া হলো দুপুরে। সন্ধ্যার মধ্যে নুহাশপল্লি খালি। আমার সঙ্গে আছে 2জন কর্মচারী, নুরুল হক আর রফিক। তখন নুহাশপল্লিতে এই 2জন কর্মচারী ছিল। আমি তাদের বললাম, সবাই চলে গেছে, তোমরা আছো কেন? তোমরাও চলে যাও। রফিক বলল, আপনি যাবেন না? আমি বললাম, না। নুরুল হক বলল, স্যার আপনি চলে যান, জিনের উপদ্রব কমুক, তারপর খবর দিলে আসবেন। আমি বললাম, আমি থাকবো, জিনের সঙ্গে আমার বোঝাপড়া আছে, তোমরা চলে যেতে চাইলে চলে যাও, থাকলে থাকো। রফিক চলে গেল। নুরুল হক আমার সঙ্গে ঝুলে রইল। রাত 9টা। নুরুল হক রান্না চড়িয়েছে। আমি লিচু বাগানের বেদিতে বসে আছি। হঠাৎ ঝড়ের মতো উঠল। লিচু গাছের পাতায় বাতাসের শব্দ হতে লাগলো। লিচু বাগানে 4টা লিচু গাছ। আমি যে গাছের নিচে বসেছি তার পাতা ও ডাল কাঁপছে। অন্য গাছের পাতায় বাতাসের কাঁপন নেই। ভয়ে আমার কলিজায় কাঁপুনি শুরু হওয়ার কথা, কিছুই হলো না। মনে হয় চিন্তায় দুঃখে ক্ষোভে আমার মাথা এলোমেলো হয়ে গিয়েছিল। এখন অদ্ভুত কথা বলি, লিচুতলাতেই জিন নামক এন্টিটির সঙ্গে আমার কথা হয়। বিষয়টা আর কিছুই না, আমার হ্যালুসিনেশন। প্রবল শোক, মানসিক চাপ মানুষকে হ্যালুসিনেশনের জগতে নিয়ে যায়। সন্তানহারা পিতামাতা প্রবল মানসিক যাতনার সময় তার মৃত সন্তানকে জীবিত দেখেন, তার সঙ্গে কথোপকথনে লিপ্ত হন। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার সঙ্গে জিনের কথোপকথনের অংশ এই কারণে লেখা অবান্তর মনে করছি। মূল গল্পে ফিরে যাই। তালা ভাঙা জিন সালামকে নিয়ে গেছে।
ঘটনাটি আমি এই কারণে চাপা দিতে চাইলাম, শ্রাবণ মেঘের দিনে অবস্থা যেন আবার না হয়, শুটিং বন্ধ করে যেন অঞ্চল ছাড়া হতে না হয়। কঠিন বিধিনিষেধ কাজ করল। আউটডোর শুটিং ঝামেলা ছাড়াই শেষ করে ঢাকায় ফিরলাম। মাথায় গল্প ঘুরপাক খেতে লাগলো। প্রবল ডিলিউশনের শিকার এক মানুষের গল্প, যে সালামের মতো জিনকন্যার প্রেমে পড়ে এবং একসময় বিশ্বাস করে জিনকন্যার সঙ্গে তার বিয়ে হয়েছে, তাদের একটি সন্তানও হয়। জিনকন্যা একসময় সন্তান নিয়ে তার দেশে পালিয়ে যায়। মানুষটা তার সন্তানকে ফিরে পেতে ব্যস্ত। কি করে ফেরত পাবে তা সে জানে না। জিনের দেশ কোথায়, কিভাবে সেখানে যাওয়া যায়, তাও তার কাছে অজানা। জিন বিষয়ে আমাদের পবিত্র ধর্মগ্রন্থে উল্লেখ আছে বলেই এই নিয়ে গল্প ফাঁদা বিপজ্জনক। এমন কিছু লিখে ফেললাম যা ধর্মগ্রন্থ স্বীকার করে না, তাহলে মহাবিপদ। বায়তুল মোকাররম থেকে শুক্রবার জুমার নামাজের পর মিছিল বের করা হতে পারে। রক কাটা স্কোয়াড বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে পথে নামতে পারে। আমাকে মুরতাদ ঘোষণা করা হতে পারে। অতীতে আমাকে একবার মুরতাদ ঘোষণা করা হয়েছে। বারবার মুরতাদ হওয়া কোনো কাজের কথা না। যা লিখব তা ভালো মতো জেনে লিখতে হবে। জিন বিষয়ে কেউ আমাকে তেমন কোনো তথ্য দিতে পারলেন না। যেসব তথ্য পেলাম সবই আমার জানা। যেমন সন্ধ্যার পর জিন মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খায়, তারা যে নগরে বাস করে তার নাম কোহকাফ নগর। এইসব জিন বিষয়ে একটি গ্রন্থের সন্ধান পাওয়া গেল। আরবি ভাষায় লেখা এই জিন আকর গ্রন্থের লেখক আল্লামা বদরুদ্দিন শিবলি রহমতুল্লাহ। 729 হিজরিতে লেখা বইটির নাম আকাসুল মারজানি ফি আহকামিল জান। এর উর্দু তর্জমা করেন পাকিস্তানের আলেম ইমাদুল্লাহ আনোয়ার। তিনি জিন বিশ্বকোষের নাম দেন তারিখে জিন্নিতে ওয়া শায়াতিন। এই বইটির একটি বাংলা তর্জমা আমার হাতে আছে। জিন বিষয়ক বইটিতে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব হাদিস ব্যবহার করা হয়েছে তার বেশিরভাগই আমার কাছে সহিহ হাদিস বলে মনে হয়নি। আলেমরা ভালো বলতে পারবেন। জিন ও মানুষের মধ্যে বিয়ে একদল আলেম বলেছে বৈধ, একদল বলেছে মকরুহ, আবার হানাফি মাযহাব বলেছে অবৈধ, কারণ মানুষ ও জিন সম্পূর্ণ ভিন্ন প্রজাতি। জিনের বেশ কিছু শ্রেণীবিভাগ আছে। এক শ্রেণীর জিন ইচ্ছামতো অন্য আকৃতি ধারণ করতে পারে। একজন আলেম ইমাম সাআলাবী রহমতুল্লাহ কোরআন শরীফে নিজের আয়াতটি ব্যাখ্যায় বলেছেন, জিন মানুষের যৌনক্রিয়ায় সন্তান উৎপাদন সম্ভব। আল্লাহ শয়তানকে বলেছেন, তুই মানুষের সম্পদে ও সন্তানের শরিক হয়ে যা। জটিল ধর্মতত্ত্বে আমি গেলাম না। জিন মানুষের বিয়ের অংশটি নিয়ে গল্প লেখা শুরু করলাম। গল্পের নাম দিলাম অঙ্ক শিক্ষক হাদিস উদ্দিন এবং জিন কন্যা বিবি মোহদের মা। একজন লেখকের মাথায় গল্প কিভাবে আসে পাঠক এখন নিশ্চয়ই খানিকটা ধারণা পাচ্ছেন। গল্পটির বীজ বোনা হয়েছিল নুহাশপল্লীতে শ্রাবণ মেঘের দিন ছবি তৈরির সময়। সালাম সেই বীজ পানি দিল, বীজ থেকে অঙ্কুর বের করায় সাহায্য করল। নুহাশপল্লী একটি ঘটনা বলে এই লেখাটি শেষ করছি। কাঠের বাড়ি ভেঙে নুহাশপল্লীতে পাকা দালান বানানোর সিদ্ধান্ত নেওয়া হলো। সবার আগে ভাঙা হলো আমার ঘর। ফলস সিলিংয়ে ভাঙতে দুটা প্রকাণ্ড দাঁড়ার সাপ নেমে এলো। কার্বনিক অ্যাসিড অগ্রাহ্য করে এরা দিব্যি বাস করছিল। আমি মশারি খাটাই না। কে জানে রাতে কতবার এরা আমার গায়ের উপর দিয়ে গিয়েছে। মাওলানা সাহেবের কথায় জিনেরা সাপের রূপ ধরতে পছন্দ করে। তাহলে এই দুটি সাপ কি জিন? নুহাশপল্লীর লোকজন যখন সাপ দুটিকে পিটিয়ে মারল, তখন কি তাদের উচিত ছিল না সর্পরূপ বাদ দিয়ে জিন রূপে পালিয়ে যাওয়া? আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা রং পেন্সিল। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে রয়েছেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে আরও অনেক গল্প পাঠ করা হয়েছে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।